সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দ্য পর্তুগাল নিউজ। এটি পর্তুগালের একটি গুরুত্বপূর্ণ ইংরেজি দৈনিক পত্রিকা। সেই পত্রিকার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন। পর্তুগালস গোল্ডেন ভিসা ইমার্জেস স্ট্রং অ্যাজ ইইউ শাটস ডাউন মাল্টা গোল্ডেন পাসপোর্ট। এটি হচ্ছে সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনের শিরোনাম। আমি আজকে এই প্রতিবেদনের ওপর বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। আপনারা এর বঙ্গানুবাদ এবং এই শব্দের যে ব্যবহার, আপনারা জানেন যে সাধারণ অর্থে যে শব্দটি আপনারা শিখেছেন, এতদিন যাবত জেনেছেন, সেরকম অর্থে নয়। এখানে অনেক শব্দই ভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। আর এই ভিন্ন অর্থ যদি না জানেন তাহলে পরে কিন্তু আপনারা শতবার পড়লেও কিন্তু এর মর্ম উদ্ধার করতে পারবেন না, বঙ্গানুবাদ বুঝতেই পারবেন না। তাহলে আর দেরি না করে আমি শুরু করছি। আপনারা প্রথমেই ওপরে দেখতে পাচ্ছেন এই যে দ্য পর্তুগাল নিউজ। তারপর এই যে এখানে যেটি রয়েছে এটি হচ্ছে সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম তো নয়, এটি প্রতিবেদনের শিরোনাম। এটি একটি প্রতিবেদন, এটি একটা আর্টিকেল। পর্তুগালস গোল্ডেন ভিসা ইমার্জেস স্ট্রং। পর্তুগালের যে গোল্ডেন ভিসা রয়েছে, ভিসা স্কিম রয়েছে, সেটি ইমার্জেস আবির্ভূত হয়, উপস্থাপিত হয় কী হিসাবে? স্ট্রং হিসাবে, অর্থাৎ সবল, শক্তিশালী, মজবুত হিসাবে আবির্ভূত হয়। অ্যাজ ইউ শাটস ডাউন মাল্টা গোল্ডেন পাসপোর্ট। এখানে অ্যাজ দিয়ে বোঝানো হচ্ছে যখন। যখন ইউ 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 হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, শাটস ডাউন, এই ইউরোপীয় ইউনিয়ন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউরোপিয়ান ইউনিয়ন, সংক্ষেপে ইইউ। এই ইউরোপিয়ান ইউনিয়ন কী করে? শাটস ডাউন, বন্ধ করে দেয়। শাটস ডাউন হচ্ছে বন্ধ করে দেওয়া। আর এখানে অ্যাজ দেওয়া হচ্ছে, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে। শাটস ডাউন, বন্ধ করে দেয় মাল্টা গোল্ডেন পাসপোর্ট। মাল্টার গোল্ডেন যে পাসপোর্ট আছে, সেই যে পাসপোর্ট, সেটি বন্ধ করে দেয়, মানে স্টপ করে দেয়, অর্থাৎ কার্যক্রম অফ করে দেয়। তারপর কি বলছে, নিচে লেখা আছে, দেখতে পাচ্ছেন, এ ডিসিশন বাই দ্য ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস, সংক্ষেপে ইসিজে, টু ডিক্লেয়ার মাল্টাস গোল্ডেন পাসপোর্ট ইলিগাল will have no impact on Portugal's hugely popular but significantly different golden visa. হ্যাঁ, এখানে একটু বোঝার আছে যে এটি একটি সিদ্ধান্ত, এই যে শাটডাউন করার জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস, ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস কর্তৃক। আপনারা জানেন যে প্রত্যেক দেশের তো কোর্ট রয়েছে, আবার পুরো ইউরোপিয়ান ইউনিয়নেরও কিন্তু একটি কোর্ট রয়েছে সেই বিচার কার্য পরিচালনা করার জন্য। তো সেইটা ডিসিশন, কার ডিসিশন? এটা হচ্ছে ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস কর্তৃক ডিসিশন টু ডিক্লেয়ার, ঘোষণা করে মাল্টাস গোল্ডেন পাসপোর্ট ইলিগেল, অর্থাৎ মাল্টার যে গোল্ডেন পাসপোর্ট রয়েছে সেটি অবৈধ, সেইটি ইলিগেল করার জন্য যে ডিসিশন। উইল হ্যাভ নো ইম্প্যাক্ট, এই যে উইল হ্যাভের সাবজেক্ট হচ্ছে কিন্তু ডিসিশন। আমি আবার বলছি, এই যে উইল হ্যাভ, এই যে ভার্বটি, এই ভার্বের উইল হ্যাভ এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, আর ডিসিশনটি হচ্ছে এই ভার্বের সাবজেক্ট, ঠিক আছে? আচ্ছা, আর মাঝখানে যেটি রয়েছে সেটি একটি ফ্রেজ রয়েছে, অর্থাৎ সাবজেক্টের পরে এই ফ্রেজ ব্যবহার করা হয়েছে, এই বাই নামক প্রাপোজিশন দিয়ে শুরু করা হয়েছে। তার সাথে আবার ভিতরে ইনফিনিটিভের ব্যবহার আপনারা দেখতে পাচ্ছেন। টু সহ ভার্বের প্রেজেন্ট ফর্মকে ইনফিনিটিভ বলে। এই ইনফিনিটিভ সহকারে বাই যোগে, প্রাপোজিশন বাই যোগে, এই একেবারে ইলিগেল পর্যন্ত এই পুরোটাই কিন্তু একটি ফ্রেজ। এই ফ্রেজের পরে রয়েছে আমাদের ভার্ব, আর এই ভার্বের সাবজেক্ট হচ্ছে এ ডিসিশন। এই ডিসিশন যে সিদ্ধান্ত ইউরোপিয়ান কোর্ট নিয়েছে, সেই সিদ্ধান্তের কোনো প্রকার ইম্প্যাক্ট, প্রভাব পড়বে না অন পর্তুগালস হিউজলি পপুলার, পর্তুগালের যে ভীষণ জনপ্রিয় বাট সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে ভিন্ন যে এই গোল্ডেন ভিসা রয়েছে, সেই গোল্ডেন ভিসার ওপরে কোনো প্রভাব পড়বে না, অর্থাৎ কোনো নেতিবাচক কোনো প্রভাব পড়বে না। ইম্প্যাক্ট হচ্ছে প্রভাব। উইল হ্যাভ নো, প্রভাব থাকবে না। হ্যাভ অর্থে আছে বা থাকা অর্থে উইল হ্যাভ নো ইম্প্যাক্ট, কোনো প্রভাব থাকবে না অন পর্তুগালস হিউজলি পপুলার, পর্তুগালের রয়েছে যে ভীষণ জনপ্রিয়, ব্যাপকভাবে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণভাবে ভিন্ন
পর্তুগালের যে গোল্ডেন ভিসা সেটি গুরুত্বপূর্ণভাবে ভিন্ন অন্যান্য ইউরোপের অন্যান্য দেশের চাইতে। সেই যে গোল্ডেন ভিসা, সেই ভিসার ওপরে কোনো প্রভাব পড়বে না। আর ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওপরে যে শিরোনামে, সেটি হচ্ছে যে শাটডাউন করে দিয়েছে ইউরোপীয় যে ইউনিয়ন, তারা কি করেছে, শাটডাউন করে দিয়েছে মাল্টার গোল্ডেন পাসপোর্ট, অর্থাৎ বন্ধ করে দিয়েছে। দর্শক, আপনারা এখানে একটা ফটোতে দেখতে পাচ্ছেন যে ছবিতে, এখানে ওই যে পর্তুগালের যে পাসপোর্ট এর ছবি দেখতে পাচ্ছেন। এবার বিস্তারিত আলোচনাটি কিন্তু খুব ধীরে ধীরে বোঝার চেষ্টা করবেন, প্রয়োজনে রিউইন করে করে দেখবেন বারবার, তাহলে কিন্তু শিখতে পারবেন। বলছে মাল্টাস সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট স্কিম known as the Golden Passport allowed wealthy individuals to obtain Maltese and therefore EU citizenship in exchange for a substantial financial investment. বলছে মাল্টার যে সিটিজেনশিপ বা ইনভেস্টমেন্ট স্কিম, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে যে সিটিজেনশিপ নেওয়া যায়, সেই যে প্রকল্প, স্কিম অর্থ এখানে প্রকল্প, সেই মাল্টার প্রকল্পটি সেটি পরিচিত অ্যাজ গোল্ডেন পাসপোর্ট হিসাবে পরিচিত। গোল্ডেন পাসপোর্ট হিসাবে এই স্কিমটি পরিচিত। অ্যালাউড ওয়েলদি, যেটা কি করে, ওয়েলদি ইন্ডিভিজুয়ালস মানে ব্যক্তি, অর্থাৎ সম্পদশালী, অর্থশালী বা বিত্তশালী ব্যক্তি, অর্থাৎ ধনী ব্যক্তিদেরকে যে অ্যালাউ করে, পারমিশন দেয়, অনুমতি দেয়, টু অবটেইন মাল্টিজ, অর্থাৎ মাল্টা থেকে মাল্টিজ, এটি অ্যাডজেক্টিভ, মাল্টার অ্যাডজেক্টিভ, যেমন বাংলাদেশ বাংলাদেশি, ইন্ডিয়া ইন্ডিয়ান, তো এইভাবে কথাটা আসছে মাল্টিজ, অ্যান্ড দেয়ার ফর ইউ সিটিজেনশিপ, এবং এভাবে বা এই জন্য ইউ সিটিজেনশিপ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন সিটিজেনশিপ কী করে তারা প্রাপ্ত হয়, সেই কিসের মাধ্যমে, ইন এক্সচেঞ্জ ফর এ সাবস্টেন্সিয়াল ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট। ইন এক্সচেঞ্জ ফর মানে বিনিময়ে, সাবস্টেন্সিয়াল মানে অর্থাৎ মোটা দাগের, অর্থাৎ অনেক, প্রচুর, এই অর্থে সাবস্টেন্সিয়াল। ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে আর্থিক বিনিয়োগ, সে আর্থিক বিনিময়ের বিনিময়ে ইউ সিটিজেনশিপ অবটেন মাল্টিজ, অর্থাৎ মাল্টার যে সিটিজেনশিপ, দেয়ার ফর ইউ সিটিজেনশিপ, মাল্টার সিটিজেনশিপ পাওয়া মানে ইউর সিটিজেনশিপ পাওয়া, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের সিটিজেনশিপ পাওয়া, সেটি বলছে যে অ্যালাউড। এই অ্যালাউডটা কিন্তু এখানে আমাদের এই বাক্যের ভার, প্রতিটা বাক্যের মধ্যে, অর্থাৎ প্রতিটা ক্লজের মধ্যে যে একটি মেইন ভার্ব থাকে, অর্থাৎ একটি ভার্ব থাকে, ফাইনাইট ভার্ব, সেটি হচ্ছে অ্যালাউড। এখানে একমাত্র ভার্ব হচ্ছে অ্যালাউড। আর নোন এজ যে আছে, এটি হচ্ছে পাস্ট পার্টিসিপল। আপনারা জানেন যে এই পত্রিকাগুলোতে, ইংরেজি পত্রিকাগুলো প্রচুর পরিমাণে পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়, মানে আইএনজি ভার্ব ব্যবহার করা হয় নন ফাইনাইট ভার্ব হিসাবে। তারপর কি বলছে, বাট দ্য ইসিজে, এটা উচ্চারণটা হচ্ছে যে ইসিজে ফাউন্ড, অর্থাৎ দেখতে পেয়েছিলেন, ইসিজে ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস, ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস ফাউন্ড ইট ভায়োলেটেড। এখানে ইট ভায়োলেটেড মানে মাল্টা, এখানে ইট দিয়ে মাল্টাকে বোঝানো হচ্ছে, মাল্টা ভায়োলেটেড হচ্ছে ভঙ্গ করা, ইউর যে আইন রয়েছে, ইউ ল ভায়োলেট করে ফেলেছে, বাই রিডিউসিং মানে কমিয়ে, দ্য অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ, অর্থাৎ সিটিজেনশিপ অর্জন, এখানে অ্যাকুইজিশন মানে হচ্ছে অর্জন, নাগরিকত্ব অর্জন, সেটি সেই অর্জনের যে রুলস বা নিয়ম কানুন, সেটিকে ভায়োলেট করেছে ইউরোপিয়ান ল। কে ভায়োলেট করেছে, কোন দেশ ভায়োলেট করেছে, মাল্টা ভায়োলেট করেছে বা ভায়োলেট করেছিল। এখানে পাস্ট ইনফিনিট টেন্স, এখানে ভার্ব ব্যবহার করা হয়েছে পাস্ট ইনফিনিট, এটা ফাইনাইট ভার্ব। বাই রিডিউস করে, দ্য অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ টু এ, রিডিউসের পরে টু বসে, রিডিউস করে অর্থাৎ কমিয়ে, রিডিউস করা মানে কমিয়ে, টু কিসে কমে এটা কোন পর্যায়ে চলে এসেছে, এ মিয়ার কমার্শিয়াল ট্রানজ্যাকশন, একেবারে কেবলই একটি বাণিজ্যিক ট্রানজ্যাকশন, লেনদেন, ট্রানজ্যাকশন অর্থ লেনদেন। আপনারা জানেন যে এই ট্রানজ্যাকশনের বাংলা অর্থ হচ্ছে লেনদেন, আর বাণিজ্যিক হচ্ছে কমার্শিয়াল, উচ্চারণটা হচ্ছে কমার্শিয়াল। মিয়ার মানে কেবলই, কমা দিয়ে বলছে ডিপেন্ডেন্ট অন প্রিডিটারমিন্ড পেমেন্টস এন্ড ইনভেস্টমেন্ট। প্রিডিটারমিন্ড হচ্ছে পূর্ব পরিকল্পিত বা পূর্ব সংকল্পবদ্ধ, এইরকম অর্থে আর কি, এখানে পূর্ব পরিকল্পিত। পেমেন্টস মানে হচ্ছে পরিশোধ, অর ইনভেস্টমেন্ট বিনিয়োগ। অর্থাৎ এখানে যেটা বলা
বলা হচ্ছে, কি বোঝাতে চেয়েছে আমি সেটি ক্লিয়ার করে দিচ্ছি। এই যে বাট, কিন্তু আপনারা জানেন বাট ব্যবহৃত হয় পূর্ববর্তী বাক্য থেকে যে পরবর্তী বাক্যের যে অর্থ বা বর্ণনা সেটি যদি ব্যতিক্রম হয় তখন বাট এই কনজাংশনটি চলে আসে। বাট দ্য ইসিজি দেখতে পেয়েছিলেন ইট ভায়োলেটেড, অর্থাৎ মাল্টা ভায়োলেট করেছে ইউ ল, অর্থাৎ ইউ আইন, ইউরোপিয়ান ইউনিয়নের যে আইন রয়েছে সেই আইন। কিভাবে করেছে? বাই রিডিউসিং দ্য অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপের যে অর্জনের ব্যাপারটাকে সেটা কমিয়ে দিয়ে টু এ মিয়ার কমার্শিয়াল ট্রানজ্যাকশন, কেবলই একটি বাণিজ্যিক লেনদেন, যেটা হুইচ ডিপেন্ডস না দিয়ে কমা দিয়ে বলছে ডিপেন্ডেন্ট অন প্রিডিটারমিন্ড পেমেন্টস অর ইনভেস্টমেন্ট, অর্থাৎ পূর্ব পরিকল্পিত যে পেমেন্ট রয়েছে, অর্থাৎ পরিশোধ, এখানে টাকার পরিশোধের কথা বলা হয়েছে, এবং ইনভেস্টমেন্ট বিনিয়োগের কথা বলা হয়েছে, অর্থ বিনিয়োগের কথা এখানে বলা হয়েছে। এইটা যে মাল্টা করেছিল যে টাকার বিনিময়ে নাগরিকত্ব পাওয়া যাবে, সেই কারণেই কি করেছে ইউরোপিয়ান ইউনিয়ন, এই যে এখানে উপরে দেখেন কি লেখা আছে, ইউরোপিয়ান ইউনিয়ন শাটস ডাউন মাল্টাস গোল্ডেন পাসপোর্ট। মাল্টার গোল্ডেন পাসপোর্ট, অর্থাৎ যে অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে যে মাল্টার পাসপোর্ট পাওয়া যাবে, অর্থাৎ পাসপোর্ট তো না, মাল্টার যে এটা রয়েছে, এই যে ভিসার ব্যাপারটা রয়েছে, অর্থাৎ নাগরিকত্বর যে ব্যাপারটা রয়েছে, ভিসার মাধ্যমে যে অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ, নাগরিকত্ব অর্জন, সেটা তারা বন্ধ করে দিয়েছে। তারপর কি বলছে দেখুন, ইট রিকোয়ার্ড নো জেনুইন লিঙ্কস টু টাইস টু মাল্টা। ইট রিকোয়ার্ড, আর এই যে এখানে ইট দিয়ে কিন্তু মাল্টাই বোঝানো হয়েছে, রিকোয়ার্ড এর প্রয়োজন নেই, মাল্টার প্রয়োজন নেই, অর্থাৎ এখানে রিকোয়ার্ড মানে দরকার হওয়া, নো জেনুইন লিঙ্ক, কোনো একেবারে আসল বা খাঁটি লিঙ্ক অর টাইস, লিঙ্ক এখানে সম্পর্ক, টাইস বন্ধন, টু মাল্টা, মাল্টার সাথে কোনো জেনুইন সম্পর্কের দরকার নেই, এর প্রয়োজন নেই। নো রিকোয়ারমেন্টস অফ রেসিডেন্সি অফ এনি লেংথ অফ টাইম, অর্থাৎ বলছে এটারও প্রয়োজন নেই, রেসিডেন্সি এনি লেংথ টাইম, অর্থাৎ কোনো মেয়াদে সেখানে অবস্থান, রেসিডেন্সি, সেটারও কোনো দরকার নেই। অর্থাৎ কোনো দেশে যে 5 বছর বা 10 বছর কিংবা 2 বছর থাকলে পরে যে পাওয়া যায়, অর্থাৎ নাগরিকত্ব যে পাওয়া যায়, সেইটিরও কিন্তু এই মাল্টায় এর কোনো দরকার নেই। ইন দ্য ওয়ার্ডস অফ দ্য ইসিজে, ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসের কথায়, ওনাদের কথায়, রিপ্রেজেন্টেড এ commercialization of the grant of the nationality of a member state। তারা বলতে চাচ্ছে যে এই যে রিপ্রেজেন্ট শব্দের অর্থ হচ্ছে সাধারণত হচ্ছে এখানে প্রতিনিধিত্ব করা, কিন্তু এখানে রিপ্রেজেন্ট করার অর্থ হচ্ছে যে প্রতীক হওয়া, এই অর্থে এখানে বোঝানো হয়েছে যে এটা কিসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে, যে কমার্শিয়ালাইজেশন অব এ গ্র্যান্ট মানে হচ্ছে মঞ্জুরি বা অনুমোদন অব দ্য ন্যাশনালিটি অব এ মেম্বার স্টেট দিয়ে বোঝানো হচ্ছে মাল্টাকে, একটি সদস্য রাষ্ট্রের জাতীয়তা মঞ্জুরের ব্যাপারটি কি হয়ে গেছে, কমার্শিয়ালাইজেশন হয়ে গেছে, অর্থাৎ বাণিজ্যিকীকরণ। আর সেইটারই ইন দ্য ওয়ার্ডস অফ ইসিজে, অর্থাৎ ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসের কথায়, ওনাদের কথায় সেটি কিসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে, কমার্শিয়ালাইজেশনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তো বাণিজ্যিকীকরণ, সেই যে অনুমোদনটা, মেম্বার স্টেটের যে অনুমোদন, অর্থাৎ ইউ যে মেম্বার স্টেট, সেটা যে অনুমোদন, ন্যাশনালিটির অনুমোদন, জাতীয়তার অনুমোদন, সেই ব্যাপারটা একটা কী হয়ে গেছে, কমার্শিয়ালাইজেশন, বাণিজ্যিকীকরণ হয়ে গেছে। এটা ইসিজে ওনাদের কথা মতে আর কি ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে। মাল্টাস গভর্নমেন্ট হ্যাজ অলরেডি সেড, মাল্টার সরকার ইতিমধ্যে বলে দিয়েছেন যে ইট উইল কমপ্লাই উইথ দ্য জাজমেন্ট অ্যান্ড রিভিউ ইট সিটিজেনশিপ রেগুলেশন অ্যাকর্ডিংলি। হ্যাঁ, মাল্টা এখানে কি বলছে, মাল্টা ইতিমধ্যে বলে দিয়েছে যে এটা কি করবে, এই দেশ কি করবে, এটা কমপ্লাই উইথ, মেনে চলবে, দ্য জাজমেন্ট অর্থ রায় মেনে চলবে, যে কোর্টের জাজমেন্ট, কোর্ট অফ জাস্টিস, ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস যে রয়েছে, সেই কোর্টের রায় তারা কমপ্লাই করবেন, কোর্টের যে রায় সেটাকে তারা মেনে চলবেন, অনুকরণ করবেন, অ্যান্ড রিভিউ করবেন, পর্যালোচনা করবেন,
সিটিজেনশিপ রেগুলেশন। সিটিজেনশিপ রেগুলেশন অর্থাৎ সিটিজেনশিপ পাওয়ার জন্য যে আইন, সেই আইনটাকে হচ্ছে রেগুলেশন, নিয়ম কানুন অ্যাকর্ডিংলি তদনুসারে তারা রিভিউ করবেন। অর্থাৎ এখানে রিভিউ করা মানেই হচ্ছে তারা কনসিডার করবেন, বিবেচনা করবেন, তারা এই যে আইনগুলোকে সংশোধন করবেন, এই হিসাবে এখানে রিভিউ কথাটা আসছে। Portugal's golden visa scheme remains completely unaffected by the ruling. এই যে রুলিং দিয়েছে ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস, রুলিং মানে হচ্ছে রায়, এই যে রায় দিয়েছে সেই রায়ের দ্বারা পর্তুগালের যে গোল্ডেন ভিসা স্কিম, যে গোল্ডেন ভিসা প্রকল্প রয়েছে, সেটা রিমেন মানে থাকে বা থাকবে কমপ্লিটলি আনএফেক্টেড, সম্পূর্ণরূপে ছাড়া, অ্যাফেক্টেড ছাড়া, মানে কোনো তাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না, অ্যাফেক্ট হবে না, আক্রান্ত হবে না, কোনো অ্যাফেক্ট করবে না, সম্পূর্ণরূপে এই রুলিংয়ের দ্বারা তাদের কোনো ক্ষতি হবে না, এই কথাটাই বলা হচ্ছে। উইথ এ হোস্ট অফ মোর স্ট্রিনজেন্ট রিকোয়ারমেন্টস, আর এর সাথে রয়েছে কি, এই যে গোল্ডেন ভিসা স্কিমের সাথে কি রয়েছে, যে এ হোস্ট অফ মানে এক দল, এ গ্রুপ অফ, এ নাম্বার অফ, হোস্ট অফ দিয়ে এখানে আরেকটু আমি ইজি করে বললে এ নাম্বার অফ, কতগুলো, মোর স্ট্রিনজেন্ট মানে কঠিন, মোর মানে অধিক, আর স্ট্রিনজেন্ট অর্থ কঠিন, রিকোয়ারমেন্টস তো আপনারা জানেন যে ভিসার জন্য যে কী রিকোয়ারমেন্টস দরকার, কি চাহিদাপত্র দরকার, কী কী কাগজপত্র দরকার, সেটাই বোঝানো হচ্ছে এখানে রিকোয়ারমেন্টস দিয়ে। হুইচ লিগ্যাল এক্সপার্ট, যেগুলোকে রিকোয়ারমেন্টগুলোকে লিগ্যাল এক্সপার্টরা বলে থাকেন, সে হুইচ লিগ্যাল এক্সপার্ট বলতে আপনারা কি বুঝবেন? লিগ্যাল এক্সপার্ট দিয়ে বোঝানো হচ্ছে যারা আইনের ওপরে এক্সপার্ট, লয়ের ওপরে এক্সপার্ট, সোজা কথা সলিসিটরস বা অ্যাডভোকেটস, ওনাদেরকে বোঝানো হচ্ছে, ব্যারিস্টারদেরকে বোঝানো হচ্ছে লিগ্যাল এক্সপার্ট, অর্থাৎ যারা অ্যাডভোকেটস, যারা আইন বিশেষজ্ঞ, লয়ারদেরকে বোঝানো হচ্ছে লিগ্যাল এক্সপার্ট দিয়ে। সে বলে, হুইচ দ্য লিগ্যাল এক্সপার্ট সে উইল রেজ নো কনসার্ন উইথ দ্য ECJ। এখানে হুইচের ভার্ব হচ্ছে কিন্তু উইল রেজ, এটা আপনাদেরকে বুঝতে হবে। যে সম্পর্কে লিগ্যাল এক্সপার্টরা বলেন উইল রেজ নো কনসার্ন মানে কোনো উদ্বিগ্নের বিষয় নয়, উইথ দ্য ECJ, এই যে ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস যে রয়েছে, কোর্ট অফ জাস্টিস, সেই কোর্ট অফ জাস্টিসের ব্যাপারে ওনাদের যে রায় দিয়েছেন সেই ব্যাপারে আর কোনো থাকে না, মানে কোনো উৎকণ্ঠা বা কনসার্ন থাকে না এই পর্তুগালের। সেটাই বলা হচ্ছে যে এই যে রিকোয়ারমেন্টস, যে কঠোর যে রিকোয়ারমেন্টস রয়েছে ভিসা পাওয়ার জন্য, সেটা লিগ্যাল এক্সপার্টরা বলেন যে কোনো ধরনের রেইজ করবে না, রেইজ অর্থ উত্থাপন করা, কোনো বা হাজির হওয়া, উপস্থিত, এই অর্থে রেইজ করবে না, কোনো কনসার্ন রেইজ করবে না, অর্থাৎ কোনো ধরনের সমস্যা হবে না। এই যে ইউরোপিয়া যে রুলস রয়েছে, ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসের যে রুলিং রয়েছে বা ডিসিশন রয়েছে, যেটা মাল্টার ওপর যেটা করেছিল, সেইটার ব্যাপারে এই পর্তুগালের কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? কারণ তাদের রয়েছে কতগুলো কঠোর আইন রয়েছে নাগরিকত্ব পাওয়ার ব্যাপারে। সুপ্রিয় দর্শক, আর ধৈর্য ধরে এই ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু যথাযথ ভালো মানের ইংরেজি আপনারা শিখতে পারবেন। পল স্ট্যানার্ড, চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার, সভাপতি এবং প্রতিষ্ঠাতা অফ পর্তুগাল পাথওয়েজ একটি সংস্থা হুইচ এসি, যা সহযোগিতা করে থাকে ইন ফ্যাসিলিটেটিং গোল্ডেন ভিসা অ্যাপ্লিক্যান্টস, অর্থাৎ গোল্ডেন ভিসা অ্যাপ্লিকেশনের যে প্রসেসিংয়ে যে ফ্যাসিলিটেট করে থাকে, সহযোগিতা প্রদান করে থাকে। ফ্যাসিলিটেটের অর্থ হচ্ছে যে সহযোগিতা করা, সহযোগিতা করা, এগিয়ে নিয়ে যাওয়া, উপকার করা, এই অর্থে ফ্যাসিলিটেট থেকে ফ্যাসিলিটেটিং, এই যে অ্যাসিস্টের পরে ইন আছে, ইনের পরে আইএনজি বার হয়, যদি ভার্ব থাকেই, যদি ভার্বের প্রয়োজন হয় প্রাপোজিশনের পরে, তাহলে সেটা আইএনজি করে লিখতে হয়। তাহলে ফ্যাসিলিটেটিং গোল্ডেন ভিসা অ্যাপ্লিকেশন অর্থাৎ সহজতর করা, ফ্যাসিলিটেট অর্থ সহজতর করা, ইজি করা কোনো জিনিসকে, কোনো কাজকে। তাহলে এই যে অ্যাপ্লিকেশন, গোল্ডেন ভিসা অ্যাপ্লিকেশনকে সহজ করে, সেই সহজ করার কাজে সহযোগিতা করে। হুইচ অ্যাসিস্ট, এখানে হুইচ দিয়ে বোঝানো হচ্ছে, এটা কিন্তু রিলেটিভ প্রোনাউন, এবং এই যে হুইচ দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন পর্যন্ত যেটি রয়েছে, অ্যাপ্লিকেশন পর্যন্ত এই কমা
পর্যন্ত এইটি হচ্ছে রিলেটিভ ক্লজ। এই ক্লজের সাবজেক্ট হচ্ছে হুইচ, তার ভার্ব হচ্ছে অ্যাসিস্ট, আর ফ্যাসিলিটেটিং এটি হচ্ছে প্রাপোজিশনের পরে ভার্ব, এটি নন ফাইনাইট ভার্ব হিসাবে এসছে। তারপরে বলছে দ্য পর্তুগাল ইনভেস্টমেন্ট ওনার্স ক্লাব, পর্তুগাল ইনভেস্টমেন্ট ওনার্স ক্লাবও রয়েছে, পর্তুগালের যারা ইনভেস্ট করে অর্থাৎ টাকা পয়সা যে বিনিয়োগ করে সেই বিনিয়োগকারীদের ক্লাব রয়েছে, সংস্থা রয়েছে, সমিতি রয়েছে, সেটা কি বোঝানো হচ্ছে? সেট, তারা বলেছিলেন ইট ইজ গুড, এটি ভালো, দ্য ইইউ ইজ সাপোর্টিভ, ইইউ ইউরোপিয়ান ইউনিয়ন সাপোর্টিভ, সহযোগিতাপূর্ণ অফ ইন্ডিভিজুয়াল কান্ট্রিজ, অর্থাৎ প্রত্যেকটা দেশের যে রেসিডেন্সি রুলস রয়েছে সেই রুলসগুলোর ব্যাপারে ইউ সাপোর্টিভ, সহযোগিতামূলক, বাট ওয়ান্টস টু ক্লোজ দ্য ডোর টু সিটিজেনশিপ স্কিমস, কিন্তু তারা কি করতে চায়? তারাও চায় টু ক্লোজ দ্য ডোর, দরজা বন্ধ করে দিতে, টু সিটিজেনশিপ, অর্থাৎ সিটিজেনশিপ পাওয়ার যে দরজা, সিটিজেনশিপের যে স্কিম রয়েছে সেই যে স্কিম, এই স্কিমের যে দরজা, সিটিজেনশিপ যে প্রকল্প, সেই প্রকল্পের দরজা বন্ধ করে দিতে চায়। দ্যাট হ্যাভ নো লিঙ্কস, অর্থাৎ এই যে স্কিম, দ্যাট দিয়ে বোঝানো হচ্ছে যে স্কিমকে বোঝানো হচ্ছে, এখানেও রিলেটিভ ক্লজ ব্যবহার করা হয়েছে। হ্যাভ হচ্ছে এখানে মেইন ভার্ব, অর্থাৎ এই দ্যাটের ভার্ব, এখানে দ্যাটের সাথে হ্যাজ না হয়ে হ্যাভ হলো কেন? কারণ স্কিমটা আপনারা দেখতে পাচ্ছেন, স্কিমটা এটা হচ্ছে বহুবচন অর্থাৎ প্লুরাল, এই জন্য এখানে হ্যাভ ব্যবহার করা হয়েছে, যার কোনো লিঙ্ক নেই, সম্পর্ক নেই অথবা কানেকশন নেই, ও একই কথা সংযোগ নেই উইথ দ্য কান্ট্রিজ, দেশের সাথে কোনো সংযোগ নেই, যে দেশের সাথে কোনো সংযোগই নেই সে দেশের নাগরিকত্ব পাওয়ার কোনো অধিকার নেই। আসলে এটাই বোঝানো হচ্ছে। হোয়াটসোএভারটা আসলে হোয়াট এভার, যাই হোক না কেন, এখানে হোয়াটসোএভারটা হচ্ছে হোয়াট এভারেরই আরেক রূপ, অর্থ হচ্ছে যাই হোক না কেন। যাই হোক না কেন তারা চায় যে সিটিজেনশিপ যে স্কিম রয়েছে, প্রকল্প, সেই প্রকল্পের দরজা তারাও চায় বন্ধ করে দিতে। সেটা হচ্ছে পর্তুগাল ইনভেস্টমেন্ট ওনার্স ক্লাব, সেই ওনার্স ক্লাবও চায় যে সিটিজেনশিপ যে প্রকল্প সেটি বন্ধ করে দিতে। ওই সমস্ত দেশে, যে সমস্ত দেশের সাথে নাগরিকদের কোনো সম্পর্ক নেই, মানে অনেকটা উড়ে এসে জুড়ে বসার মতো, অর্থাৎ টাকা দিয়ে, অর্থাৎ বেশ মোটা অঙ্কের টাকা দিয়ে সেইখানে ইনভেস্ট করে কোনো, অর্থাৎ ব্যবসা অথবা কোনো স্থাপনা অথবা কোনো রিয়েল এস্টেট বাড়িঘর এগুলো তৈরি করে, মোটা অঙ্কের টাকা দিয়ে এগুলো তৈরি করে সাথে সাথেই সিটিজেনশিপ পাওয়া, সেই যে ব্যাপারটি, অর্থাৎ দেশের সাথে কোনো সম্পর্ক নয়, দেশে থাকতে হবে বেশ কিছুদিন, সেখানকার ভাষা শিখতে হবে, আরও যে অন্যান্য ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো মাধ্যমে দেশের সাথে যে একটা নিবিড় সম্পর্ক তৈরি হবে ওই নাগরিকের, সেটা না করে শুধু টাকার বিনিময়ে সিটিজেনশিপ পাওয়া, সেটা এই পর্তুগাল ইনভেস্টমেন্ট ওনার্স যে ক্লাব তারাও সেটি চান না। তারপর কি বলছে? আনলাইক মাল্টাস স্কিম, মাল্টার স্কিমের মতো নয়, যদি লাইক থাকতো তাহলে হয়তো মাল্টার স্কিমের মতো, তাহলে মাল্টার স্কিমের মতো নয়, হুইচ গ্র্যান্টেড সিটিজেনশিপ ডিরেক্টলি, যেটা অর্থাৎ এখানে হুইচ দিয়ে মাল্টা স্কিমকে বোঝানো হচ্ছে, যেটা কি করেছিল? সিটিজেনশিপ দিয়েছিল ডিরেক্টলি, সরাসরি। পর্তুগালস গোল্ডেন ভিসা রিকোয়ার্স, আর পর্তুগালের যে গোল্ডেন ভিসা যে স্কিম রয়েছে সেটার জন্য প্রয়োজন দরকার হয় অ্যাপ্লিক্যান্টস, অর্থাৎ প্রার্থী, দরখাস্ত যিনি করেন তিনি হচ্ছে প্রার্থী, টু স্পেন্ড টাইম ইন দ্য কান্ট্রি, দেশে সময় ব্যয় করতে হবে, টাইম পাস করতে হবে, ইচ ইয়ার, প্রতিটি বছর, অ্যান্ড অ্যাচিভ এ বেসিক লেভেল অফ পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ, এবং পর্তুগিজ ভাষার ওপরে যে লেভেল, অর্থাৎ ভাষার ওপরে যে দখল, সেটি কিন্তু বেসিক লেভেল থাকতে হবে। পর্তুগিজ ভাষার ওপরে তার মৌলিক জ্ঞান থাকতে হবে, তার লেভেলটা হতে হবে একটা বেসিক লেভেল। সিটিজেনশিপ ইজ অনলি অ্যাভেলেবল, সিটিজেনশিপ শুধুমাত্র পাওয়া যাবে, প্রাপ্য হবে তখনই আফটার 5 ইয়ার্স, 5 বছর পর, ইফ অল ক্রাইটেরিয়া আর মেড, যদি সকল ক্রাইটেরিয়া কী করা হয়? ফুলফিল করা হয়, অর্থাৎ সকল চাহিদা পূরণ করা হয়। এখানে ক্রাইটেরিয়া দিয়ে বোঝানো হচ্ছে রিকোয়ারমেন্টস, এটা হচ্ছে ক্রাইটেরিয়া, এটি বহুবচন, এটার এক বচনে এটা হচ্ছে ক্রাইটেরিয়ান এক বচন, আর ক্রাইটেরিয়া হচ্ছে ওই ক্রাইটেরিয়ানের বহুবচন। এটি ক্রাইটেরিয়া এই শব্দটি একটি বহুবচনের শব্দ, প্লুরাল নাম্বার, এই জন্য আর হয়েছে। অল ইফ, যদি অল ক্রাইটেরিয়া, সব ধরনের চাহিদা, সব রকমের যে রিকোয়ারমেন্টস রয়েছে সেগুলো যদি মেট করা হয়, পূরণ করা হয়, এটা কিন্তু প্যাসিভ ভয়েস, আর মেট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভার্ব, মিট
মেট আপনারা জানেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসটি হয় সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর, তারপর যে কোনো ভার্বের অর্থাৎ যে কোনো ট্রান্সিটিভ ভার্বের পাস্ট পার্টিসিপল দিলেই কিন্তু এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস হয়ে যায়। অর্থাৎ আমি আবার বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ যে স্ট্রাকচার রয়েছে, যে ভার্বের যে স্ট্রাকচার, ভার্বের যে প্যাটার্ন রয়েছে বা ভার্বের যে ডাইস রয়েছে, সেই ডাইসটি হচ্ছে সাবজেক্টের পরে অ্যামিজার দিতে হবে, অর্থাৎ সোজা কথা অ্যামিজার প্লাস পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব 3, তাহলেই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস হয়ে যাবে। It is completely different in terms of why the ECJs stopped the Maltese scheme, অর্থাৎ এটি সম্পূর্ণরূপে ভিন্ন ইন টার্মস অফ মানে ক্ষেত্রে কেন ইসিজে অর্থাৎ ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস বন্ধ করে দিয়েছিল মাল্টিজ স্কিম, মাল্টার স্কিমটা বন্ধ করে দিয়েছিল, সেটা কেন বন্ধ করে, সেই ক্ষেত্রে এটি সম্পূর্ণ ভিন্ন মানে এটা ওই পর্তুগিজের কথা বলা হয়েছে, পর্তুগালের কথা। হি অ্যাডেড, তিনি আরও বলেন, পর্তুগাল হ্যাজ ইভলভড ইটস গোল্ডেন ভিসা রেসিডেন্সি বাই ইনভেস্টমেন্ট প্রোগ্রাম। ইভলভড শব্দের অর্থ হচ্ছে বিকশিত করা, উদ্ভাবন করা, পরিবর্তন আনা, এই অর্থে ইভলভ শব্দটি ব্যবহার করা হয়। পর্তুগাল হ্যাজ ইভলভড, পর্তুগাল বিকাশ ঘটিয়েছে ইটস গোল্ডেন ভিসা রেসিডেন্সি বাই ইনভেস্টমেন্টের মাধ্যমে যে গোল্ডেন ভিসা রেসিডেন্সি অর্থাৎ রেসিডেন্সি রয়েছে ইনভেস্টমেন্টের মাধ্যমে যে প্রোগ্রামটি রয়েছে, এই প্রোগ্রাম বলা হচ্ছে, সেটির বিকাশ ঘটিয়েছে, মানে সেটার উন্নয়ন ঘটিয়েছে। অ্যান্ড দিস উইল কন্টিনিউ, এবং এটা চলতে থাকবে, অ্যাজ ডিমান্ড টু ইনভেস্ট ইন পর্তুগালস ফিউচার রিমেন্স হাই, যদি ডিমান্ডটা চাহিদাটা পর্তুগালের ভবিষ্যতের ব্যাপারে যদি ইনভেস্ট করে, পর্তুগালের যে ভবিষ্যৎ যে উন্নয়ন সেটাতে যদি ইনভেস্ট করার যে ডিমান্ড চাহিদা যদি রিমেন থাকে, হাই থাকে, বেশি থাকে, তাহলে তাদের এই প্রোগ্রামটা, এই গোল্ডেন ভিসা রেসিডেন্সি ইনভেস্টমেন্ট যে প্রোগ্রাম, সেটি কী করবে, কন্টিনিউ, অব্যাহত থাকবে, সেটি বলা হচ্ছে। ইট ইজ ব্রিঙ্গিং এ লট অফ নিউ ট্যালেন্ট, আর এটি আনছে এ লট অফ অনেক নিউ ট্যালেন্ট, নতুন প্রতিভা এবং ইনভেস্টমেন্ট টু পর্তুগালে প্রচুর ইনভেস্টমেন্ট এবং নতুন ট্যালেন্ট নিয়ে আসছে। ট্যালেন্ট এখানে প্রতিভাবান ব্যক্তিকে বোঝানো হচ্ছে, স্পেশালি উইথ দ্য রিসেন্ট ইন্ট্রোডাকশন অফ IFICI ট্যাক্স রেজিম। রেজিম শব্দের অর্থ শাসনামল, কিন্তু এইখানে রেজিম শব্দের অর্থ ব্যবস্থাপনা। এই IFICI ট্যাক্স ব্যবস্থাপনার যে ইন্ট্রোডাকশন, অর্থাৎ ইন্ট্রোডাকশন কিন্তু ভূমিকা নয়, কিন্তু ইন্ট্রোডাকশন অর্থ চালু করা, এই যে চালুকরণ, সেইটিকে বলা হচ্ছে যে সম্প্রতি, বিশেষ করে উইথ এখানে সহ আর কি। আচ্ছা, এই যে ট্যাক্স রেজিম, ট্যাক্স ব্যবস্থাপনা যে চালুকরণ সম্প্রতি, বিশেষ করে সেইটি সহ, এটি কি করতেছে, এই যে পর্তুগালে নতুন ট্যালেন্ট নিয়ে আসতেছে আর ইনভেস্টমেন্ট নিয়ে আসতেছে, যেটা অফেন রেফার্ড, এই যে রেজিমটা, ব্যবস্থাপনাটা ট্যাক্সের, সেটা অফেন রেফার্ড টু অ্যাজ NHR 2.0, এই NHR 2.0 হিসাবে পরিচিত, যেটা প্রায় পরিচিত, রেফার টু এই হিসাবে পরিচিত হিসাবে কথাটা আসছে এখানে। হুইচ ইজ এইমড অ্যাট, যার উদ্দেশ্য হচ্ছে, এই যে স্কিমের ট্যাক্স যে রেজিম যে চালু করেছে, তার উদ্দেশ্য হচ্ছে হুইচ এইমড অ্যাট ব্রিঙ্গিং প্রফেশনালদেরকে নিয়ে আসা, অ্যাকাডেমিক্সদেরকে নিয়ে আসা, অ্যাকাডেমিক্স অর্থাৎ এখানে ইন্টেলেকচুয়ালদেরকে বোঝানো হচ্ছে, অ্যাকাডেমিক্স অর্থাৎ বুদ্ধিজীবীদেরকে বোঝানো হচ্ছে, বিশেষ করে লেখাপড়ায় যে উচ্চশিক্ষিত মাস্টার ডিগ্রিধারী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক রয়েছেন, এদেরকে বোঝানো হচ্ছে। এন্টারপ্রিনার্স অর্থাৎ উদ্যোক্তা, এবং ভ্যালু ক্রিয়েটার্স টু পর্তুগাল, এবং পর্তুগালে যে ভ্যালু ক্রিয়েটর, অর্থাৎ পর্তুগালে যে যারা ক্রিয়েটর রয়েছেন, ভ্যালু ক্রিয়েটর, যাদের মূল্য রয়েছে, পর্তুগালে যে মূল্যবান কিছু সৃষ্টি করে দেখাবেন, তাদের কি বোঝানো হচ্ছে, ভ্যালু ক্রিয়েটর, যারা ভ্যালু সৃষ্টিকারী, পর্তুগালে যে ভ্যালু সৃষ্টিকারী, তাদেরকে নিয়ে আসবে এদেশে, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই প্রফেশনালরা আসবে, অ্যাকাডেমিক্সরা আসবে। এন্টারপ্রিনার উচ্চারণটা কিন্তু এন্টারপ্রিনার। তারপর কি বলছে, পর্তুগালস গোল্ডেন ভিসা প্রোগ্রাম ওয়াজ চেঞ্জড, পর্তুগালের যে গোল্ডেন ভিসা কর্মসূচি পরিবর্তন করা হয়েছিল, এটা ওয়াজ চেঞ্জ, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। ইন
2023 অর্থাৎ 2023 সালে পর্তুগালের ভিসা কর্মসূচি গোল্ডেন ভিসা কর্মসূচি পরিবর্তন করা হয়েছিল। পরিবর্তন কিসে পরিবর্তন করা হয়েছিল? ওয়াজ চেঞ্জ টু, এই চেঞ্জের এইভাবে চেঞ্জের পরে ওয়াজ চেঞ্জের পরে এখানে টু বসে, ওয়াজ চেঞ্জ টু এক্সক্লুড। এক্সক্লুড মানে ইনক্লুড হচ্ছে অন্তর্ভুক্ত করা, আর এক্সক্লুড অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত না করা, অর্থাৎ বাতিল করে দেওয়া। রিয়েল এস্টেট অ্যান্ড ক্যাপিটাল ট্রান্সফার রুটস, এই যে রিয়েল এস্টেটের ব্যবসার মাধ্যমেই তারপরে ক্যাপিটাল ট্রান্সফারের মাধ্যমে, অর্থাৎ এক দেশ থেকে মোটা অঙ্কের টাকা পর্তুগালে নিয়ে আসবে, তারপরে তারা পাবে, নাগরিকত্ব পাবে, সেটি তারা এক্সক্লুড করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। তার মানে বোঝা গেল আগে এটা ছিল যে টাকা, মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করলে নাগরিকত্ব পাওয়া যেত, কিন্তু সেটা চেঞ্জ করা হয়েছিল 2023 সালে টু এক্সক্লুড, বাদ দেওয়া, অর্থাৎ তালিকা থেকে বাদ দেওয়া। সেটাই বলা হচ্ছে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেটের যে ব্যবসার কথা বলা হচ্ছে, আপনারা জানেন রিয়েল এস্টেটের ব্যবসা হচ্ছে বড় বড় হাইরাইজ বিল্ডিং করা, অ্যাপার্টমেন্ট বিল্ডিং করা এবং সেগুলো ভাড়া দেওয়া, বিক্রয় করা, বিল্ডিং করে করে নির্মাণ করে করে বিল্ডার্সের মাধ্যমে তারপরে সেগুলো সেল করা, সেটাই হচ্ছে রিয়েল এস্টেটের ব্যবসা। তারপর ক্যাপিটাল ট্রান্সফার, সেটা হতে বোঝায় এক দেশ থেকে আরেক দেশে যে মোটা অঙ্কের টাকার যে ট্রান্সফার, সেই রুটসটাকে তারা ক্যান্সেল করে দিয়েছে। ফোকাসিং ইনস্টেট, তার পরিবর্তে তারা ফোকাস করেছে কিসে? অন ইনভেস্টমেন্ট ইন কি গ্রোথ সেক্টরস। ইনভেস্টমেন্ট কি গুরুত্বপূর্ণ গ্রোথ সেক্টর, যে সেক্টর বিকশিত করলে অর্থাৎ পর্তুগালের ব্যাপক উন্নত হবে, সেই সমস্ত জায়গায় তারা এখানে বলছে, এখানে যে কথাটা বলছে যে ইনস্টেড, ফোকাসিং ইনস্টেড অন, ফোকাসিং ইনস্টেড, ফোকাস করা, ইনস্টেড অন পরিবর্তে ইনভেস্টমেন্ট ইন কি সেক্টর থ্রু রেগুলেটেড অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডস ইন পর্তুগাল। ফোকাসিং অন ইনস্টেড অর্থাৎ পরিবর্তে, তার পরিবর্তে কোনটার ওপরে ফোকাস করা? ইনভেস্টমেন্ট করা, কি গ্রোথ সেক্টর ইনভেস্ট, তারপর থ্রু রেগুলেটেড অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট, বিকল্প, অল্টারনেটিভ হচ্ছে বিকল্প, রেগুলেটেড হচ্ছে নিয়ন্ত্রিত, ইনভেস্টমেন্ট ফান্ডস, ইনভেস্টমেন্ট যে ফান্ড, সে ফান্ড ক্রিয়েট করা ইন পর্তুগালে। তারপর বলছে নেক্সট, দিস ইনক্লুড দ্য লাইকস অফ হেলথ কেয়ার, টেকনোলজি, ট্যুরিজম। এইগুলোই, এই যে কি গ্রোথ সেক্টর হচ্ছে এইগুলো: হেলথ কেয়ার, টেকনোলজি, ট্যুরিজম, হসপিটালিটি অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, মিডিয়া অ্যান্ড ইন্টারন্যাশনাল ইভেন্টস। এগুলোকে তারা রেগুলেটেড অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডস বলা হচ্ছে। দিস ইনক্লুডস, এর মধ্যে আছে, ইনক্লুড হচ্ছে অন্তর্ভুক্ত হওয়া, মানে অ্যানলিস্টেড, তালিকাভুক্ত হওয়া। সেগুলা কি? দ্য লাইকস এখানে পছন্দের কথা বলা হচ্ছে, চয়েস অফ কথা বলা হচ্ছে। সেই চয়েসগুলো কী কী? হেলথ কেয়ার, স্বাস্থ্যসেবা, টেকনোলজি, প্রযুক্তি, তারপরে বলছে ট্যুরিজম, পর্যটন, তারপরে হসপিটালিটি হচ্ছে এখানে সেবামূলক খাত যেগুলো রয়েছে। হসপিটালিটি মানে হাসপাতাল নয়, কিন্তু হাসপাতাল সংক্রান্তও নয়। হসপিটালিটি মানে আপ্যায়ন, মানুষকে যে আপ্যায়ন, অর্থাৎ সোজা কথা এক ধরনের বিনোদনের খাত, আপ্যায়নের খাত। আর রিনিউয়েবল এনার্জি, আপনারা জানেন যে নবায়নযোগ্য জ্বালানি। মিডিয়া অ্যান্ড ইন্টারন্যাশনাল ইভেন্টস, আর মিডিয়ার কথা বলা হচ্ছে, এবং আন্তর্জাতিক যে ইভেন্টস, যে বড় বড় ইন্টারন্যাশনাল ইভেন্টস হয়, সেই সমস্ত খাতে ইনভেস্টের কথা বলা হচ্ছে এখানে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে অনেক অনেক শব্দ রয়েছে যেগুলোর সাধারণ অর্থ আমরা জানি, সেই অর্থে প্রয়োগ করা হয় নাই। একটি শব্দের কিন্তু তার 3, 4, 5 রকমের অর্থ হয়। সেগুলো অনেক সময় ডিকশনারি দেখেও অনেক সময় বোঝা যায় না যে কোন অর্থে এই সেন্টেন্সে, কোন কনটেক্সটে এই ওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে, সেটা অনেক সময় ডিকশনারি দেখেও খুঁজে পাওয়া মুশকিল। এই জন্য এগুলো আপনারা এই ভিডিওটি দেখবেন, বারবার দেখবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি আপনারা মেহরবানি করে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, আজ এই পর্যন্তই।